আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সজল বাবুর কাছে। সজল বাবু, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ 31শে মার্চের মধ্যে, অর্থাৎ 6 মার্চ থেকে শুরু করে 31শে মার্চের মধ্যে যে 25% ডিএ দেওয়ার কথা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা ক্লিয়ার করে দিতে হবে এবং 15ই মের মধ্যে বাকি যে কমপ্লায়েন্স রিপোর্ট রয়েছে 75%-এর, সেটা দেবে সুপ্রিম কোর্টের নির্ধারিত বিচারপতিদের, অবসরপ্রাপ্ত বিচারপতিদের কমিটি। আপনার প্রতিক্রিয়া সজল বাবু? প্রতিক্রিয়া হচ্ছে যে এই রায়ে সাধারণ মানুষ এবং রাজ্য সরকারি কর্মচারীরা আলটিমেটলি হতাশ হবে, কারণ এই 25%-এর রায় আজ থেকে 8-10 মাস, 1 বছরও হতে পারে, তার আগে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছিল। তখন রাজ্য সরকার বলেছিল আমাদের ভাড়ে মা ভবানী, তো রাজ্য সরকার তো এখন আর টাকা ছাপেনি, ফলে আজকেও তাই অবস্থায় আছে। অতএব এখানে এই অর্ডারের মধ্যে নতুনত্ব কিছু নেই, আর একবার এটা রিনিউয়াল অর্ডার মাত্র। আমি বলছি এই টাকা যদি দিতে হয়, আমি যা সংবাদ মাধ্যম বা অন্যান্য তথ্য থেকে যেটা সূত্র থেকে যেটা জানলাম, সেটা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে। তো রাজ্য সরকার খেলা বেলা করার পর তাদের কাছে আর এই টাকা নেই। আমি ভাবছিলাম সকালবেলা যে আজকের দিনটা বাঙালিদের জন্য বিশেষ শুভ, যে বাঙালি ডিএও পাবে, আবার লক্ষ্মী ভাণ্ডারও 2000 হবে একটু পরে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এই অর্ডার যদি সরকারকে মানতে হয়, তাহলে কালীঘাটের গেটের পাশে আরেকজন ভিক্ষুকের সংখ্যা বাড়বে। সরকারকে বাটি হাতে রাস্তায় নামতে হবে। সরকার কোথা থেকে দেবে? এরপর তো সরকার মাইনে দিতে পারবে না। এটা একটা ভালো সুবিধে হয়েছে, কমপ্লায়েন্স সার্টিফিকেটটা যখন দিতে হবে তখন আর ইনি মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা একটা সুবিধে হয়েছে। যখন যার মধ্যে 31শে মার্চের মধ্যে মেটাতে হবে, কিন্তু সেই মেটানোর কমপ্লায়েন্স সার্টিফিকেটটা দিতে হবে বোধহয় মেয়ের 15 তারিখ। মেয়ের 15 তারিখে উনি থাকবেন না, ফলে ওনার আর সুপ্রিম কোর্টকে ফেস করার দায়বদ্ধতা নেই, এটা একটা সুবিধে। সজলবাবু, একেবারে কিন্তু 25% আপনি যেটা বলছেন যে রিনিউয়াল অর্ডার হলো, সেটা অবশ্যই, কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল মিটিয়ে দিতে হবে, রাজ্য সেটা ডিলে করেছে এবং তারপর আজকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে 6 মার্চ থেকে এই স্টেপটা শুরু হবে, অর্থাৎ প্রথম ধাপ থেকে শুরু করে 31শে মার্চের মধ্যেই 25% 2008 থেকে পুরোটা কমপ্লিট করে দিতে হবে, এরিয়ার সমেত যতটা পাওয়া যাবে, এবং বাকি যে 75% হচ্ছে তার জন্যই ওই কমপ্লায়েন্স রিপোর্ট যে 75% কিভাবে রাজ্য সরকার দিতে পারবে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে পুরো ডিএ মেটাতে গেলে তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। এদের অর্থনৈতিক কোনো কাঠামোই নেই, মদই এদের ভিত্তি আর লটারি এদের ভবিষ্যৎ। এদের আবার অর্থনৈতিক পরিকাঠামো কি? সরকারের আর্নিং কি? পেট্রোলে যদি বসে যায়, জিএসটি বসে যায়, এই সরকার না খেয়ে মরবে। আর এই সরকারি টাকা এরা বিভিন্ন খাতে, খেলা মেলা, এই মন্দির মসজিদ করে কোটি কোটি টাকা এরা ইতিমধ্যেই ধ্বংস করে বসে আছে। আপনি বলুন, এই রোজ সুপ্রিম কোর্টে যান, এত ভালো একজন উকিল থাকতে, মমতা ব্যানার্জির মতন এত ভালো উকিল থাকতে, এই সমস্ত কোটি কোটি টাকার উকিল হায়ার করে কেন? কারণ ওখান থেকে কাটমানি খাওয়া যায়। আর ডিএ দিতে চাইছে না কেন? কারণ ডিএ থেকে কাটমানি নেই, ডাইরেক্ট চলে যাবে অ্যাকাউন্টে। সেই জন্য উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচা করবে, কিন্তু মানুষের ডিএ দেবে না, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবে না। এই রাজ্যের সরকারও চলবে না। ধন্যবাদ। জ্যোতির্ময়ের কাছে আমরা সরাসরি চলে যাবো, আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, 6 তারিখ থেকে তুমি এক্ষুনি যেটা জানালে যে 6 মার্চ থেকে সুপ্রিম নির্দেশ যে এই 25% বকেয়া ডিএ দেওয়ার প্রথম ধাপ শুরু হবে এবং 31শে মার্চের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে, সেই 25% ডিএ কি 2008 সাল থেকে এরিয়ার সমেত হিসাব করে হবে? দেখো, আমার সঙ্গে এই মুহূর্তে যে আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার কারণ সংগ্রামী যৌথ মঞ্চ তারা প্রথম থেকেই এই পুরো বিষয়টিকে নিয়ে আন্দোলন যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, স্বাভাবিকভাবেই তার জেরেই আজকের এই ফলশ্রুতি বা আজকের এই রায়। বিক্রম ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী।
তিনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়াই করেছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে যারা এক্ষেত্রে সরকারি কর্মচারী রয়েছেন, এই যে 25% ডিএ তারা যে পাবেন সেটা 6 মার্চের মধ্যে তারা পাবেন, এক্ষেত্রে যারা রিটায়ার্ড, যারা অবসর হয়ে গিয়েছে, তারাও কি এটা পাবেন? হ্যাঁ, সবাইকে পাবে তো, যারা যারা ইন সার্ভিস এবং রিটায়ার্ড সবাই পেলে তো সবাই পাবে, এরকম তো নয় যে অ্যাকচুয়ালি। তবে এটা ঠিক, যারা যারা রিটায়ার্ড তারা বেশি সাফারার। ইন সার্ভিসরা কিছুদিন পরে পেলেও কিছু যায় আসে না, কিন্তু রিটায়ার্ড জন্য 80-90 তারা যদি তাদের লাইফে এই টাকাটা এনজয় না করতে পারে, তারা যদি চলে যায় আমাদের ছেড়ে অনেক এজেড কারণে, তাহলে তো তারা তো লাইফে টাকাটা এনজয় করতে পারে। সাফারার 25% পাওয়ার পর, সেটা 6 মার্চে পাওয়ার পর বাকি যে 75% রইল, সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কি? সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা কমিটি করেছে, ইন্দু মালহোত্রা জাস্টিস সুপ্রিম কোর্ট, তলক সিং চৌধুরী, গৌতম বাদোরিয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনি নিজে বা তার কোনো প্রতিনিধি, সেই কমিটিটা কিভাবে এই বাকি টাকাটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো, প্রায় 4 মাস হতে চলল, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে। 4 আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে, যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী, পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকমভাবে শোষণ চলছে, সেই শোষণের বিরুদ্ধে লড়াই। এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের, কর্মচারীদের ডিএর জন্য লড়াই ছিল না। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন, পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। আজকে অন্তর্বর্তী বাজেট 31শে মের মধ্যে 25% দেওয়ার কথা, এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে। 31শে মার্চের মধ্যে 31শে মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা একটা পদ্ধতি।
নির্বাচন কমিশনের একটা পদ্ধতি, বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে এত ফোকাস করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আসুন সকলে মিলে লড়াই করি, এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে। এই যে আজকে সুপ্রিম কোর্টের রায়, তাতে কত লক্ষ কর্মচারী এবং পেনশনার লাভবান হচ্ছে? আমরা কি করব সেটা তো মনে হয় প্রথমেই বললাম, যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে। আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার পড়েছে। আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত 14 বছরে কাউকে ঢুকতে দেয়নি, আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে, যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি। সেরকমই কিছু দেখবেন। আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশ নিয়ে আপনার প্রতিক্রিয়া চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে, দেখুন, সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু রায়ের আপনি একটা কথা পরিষ্কার, আদালতের সমালোচনা করতে পারেন না। এখানে সুপ্রিম কোর্ট বলেছে, এবং সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট অন্তত এই রায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে কেন্দ্র রাজ্য সরকারের সাথে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের পক্ষে এই মুহূর্তে 100% বকেয়া দিয়ে দেওয়া কার্যত অসম্ভব। তার জন্যই 25% কথা সুপ্রিম কোর্ট নিজে বলেছে, এবং সুপ্রিম কোর্টের এই মনোভাব কার্যত বুঝিয়ে দিল যে কেন্দ্র কিভাবে রাজ্যের সাথে প্রতিটা স্তরে স্তরে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্টই 100 দিনের টাকা দিয়ে দেওয়ার জন্য বলেছিল, সেই 52,000 কোটি টাকা এখন অব্দি কেন্দ্রীয় সরকার দেয়নি। আজকে তাই সুপ্রিম কোর্টের এই রায় একদিকে যেরকম ভারসাম্য রক্ষা করেছে, নিশ্চয়ই সরকার তো কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু সরকারের কাছে যদি কেন্দ্র তার টাকার রাজ্য প্রাপ্য না পাঠায় তাহলে রাজ্য কোথা থেকে দেবে? রাজ্যের তো টাকা ছাপানোর মেশিন নেই। সেই দিক থেকে সুপ্রিম কোর্টের এই রায় কার্যত ঘুরিয়ে কেন্দ্রকেও ভর্ৎসনা করা সামিল, যে কেন্দ্র তার নিজের প্রাপ্য টাকা যদি সময় দিয়ে দিত তাহলে রাজ্যকে সুপ্রিম কোর্ট হয়তো তখন 100% দিয়ে দেওয়ার কথাই বলতো। ধন্যবাদ অরূপ বাবু। অন্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের। মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতে, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া, এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা সেটা নতুন সরকার এসে করবে, কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে। 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয় সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল, সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল, এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। কর্মচারীদের জয় হয়েছে, এবং অলরেডি 25% এরিয়ার ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে, এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কোন প্যাটার্নে এই এরিয়ার ডিএ পাবেন, এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়ার ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়ার ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে, ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে।
বকেয়া ডিএ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। ডিএ মামলায় বড় জয় রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যকে এখনই 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25%ই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। প্রথম কিস্তির টাকা মেটাতে হবে 6 মার্চের মধ্যে। অবসরপ্রাপ্তরা বকেয়া ডিএ পাবেন জানালো সুপ্রিম কোর্ট। 15ই মে 2026-এর মধ্যে বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। কিভাবে বকেয়া মেটাবে রাজ্য, সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি। অভূতপূর্ব রায় একদম সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তাই অভিনন্দন একদম বিচার ব্যবস্থাকে। দুটো ফেজে ডিএটা মিটিয়ে দিতে বলেছে, 25% 31শে মার্চের মধ্যে এবং 75% 31শে মের মধ্যে। অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি। 31শে মার্চের মধ্যে পুরো বকেয়াটা মিটিয়ে দিতে হবে আর 15ই মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে এই রায়তে একটি কমিটি গঠন করে দিয়েছে, সুপ্রিম কোর্টের ফর্মার জাজ এবং হাইকোর্টের ফর্মার চিফ জাস্টিসদের দিয়ে এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই কমিটি দেখবে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা কমপ্লাই হচ্ছে এবং পেমেন্ট শিডিউলটা ঠিকঠাক ফলো করা হচ্ছে এবং যে হিসেব কত টাকা ডিউ সেটাও এই কমিটি ওভারসি করবে এবং পরবর্তী এই মামলার শুনানি হবে 15ই মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই অর্ডার যে মেনেছে তার প্রমাণস্বরূপ কমপ্লায়েন্স রিপোর্ট দেবে। আশা করছি যে সেই কমিটিরও রিপোর্ট আমাদের দেবে এবং সেই কমিটির সাথে আমরাও যাতে বসতে পারি তার আবেদনও করব আমরা মামলাকারী সংগঠন হিসেবে। এবং আমরা আমাদের তথ্য তুলে ধরবো যে সরকারের আর্থিক স্বাস্থ্য মোটেই খারাপ নয়, বরং দেওয়া যায়। এবং এটাও মনে করি যে এই যে 25% দেওয়ার অর্ডার হয়েছে সেটা কর্মচারী সমাজ পথে না নামলে পরে এই 25% তারা পাবেন না। এর আগেও তো একটা ইন্টারিম অর্ডার হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। এবারে এটা কার্যকর হবে বলে আশা রাখছেন? 31শে মার্চের মধ্যে ঘাড় ধরে সরকারকে মানাতে বাধ্য করবে।